কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে তোমরা যে ভিডিওটির সামনে চলে এসেছো, সেই যে টপিকটা সেটা হচ্ছে কি না, পপুলেশন অফ ইন্ডিয়া। দেখো, এর আগে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে পপুলেশন। আজকে কিন্তু পপুলেশন নয়, পপুলেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের পপুলেশন নিয়ে আলোচনা হবে। এটা ক্লাস 12-এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ভারতের মধ্যেই রয়েছে ভারতের পপুলেশন নামক চ্যাপ্টারটি। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। শুধুমাত্র ক্লাস 12-এর জন্য এটা ইম্পর্টেন্ট শুধু তাই নয়, ক্লাস 9, 10, 11, 12, গ্র্যাজুয়েশন, এমনকি চাকরির পরীক্ষাতেও এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। তাই তোমরা প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ ভাবে এই ভিডিওটিতে সব থেকে গুরুত্বপূর্ণভাবে একদম শেষ অবধি ভিডিওটি দেখো। কোনো জায়গায় যদি অসুবিধে হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো, খুব সহজ ভাষায় আমরা পপুলেশন অফ ইন্ডিয়া এই টপিকটাকে দেখি। তাহলে আজকে আমরা যেটা টপিক দেখছি সেটা কি না, ভারতের জনসংখ্যা। ঠিক আছে, দেখো, ভারতের জনসংখ্যা যখন আমরা বলছি তখন কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে বিবিধের মাঝে দেখো মিলন মহান, তাই না? বিবিধ, আমাদের দেশের যে বিবিধতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন কালচারের মানুষ কিন্তু আছে আমাদের ভারতে। আর এটাই আমাদের দেশকে কিন্তু এক আলাদাভাবে রিপ্রেজেন্ট করে পৃথিবীর সামনে। দেখো, যখন বলছি পপুলেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় কোথাও পাঞ্জাবিরা থাকে, কোথাও সাউথ ইন্ডিয়ানরা থাকে, কোথাও গুজরাটিরা থাকে, মারোয়াড়িরা থাকে। তাহলে পরে এইভাবে করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু পপুলেশনগুলো রয়েছে। ইস্ট ইন্ডিয়াতে আলাদা, নর্থ ইস্টে আলাদা, সাউথ ইন্ডিয়াতে আলাদা, ওয়েস্ট ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া, এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আমাদের ভারতে রয়েছে। তাহলে যখনই আমরা এগুলো নিয়ে আলোচনা করছি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আমাদের পপুলেশন সম্পর্কে। চলো একটু দেখি। আমরা প্রথমেই যেই পয়েন্টটিকে টাচ করব সেটা হচ্ছে যে ভারতের জনবন্টন ও তারতম্যের কারণ। দেখো, ভারতের সব জায়গাতেই সমানভাবে পপুলেশন কিন্তু বণ্টিত নয়। কোথাও কম রয়েছে পপুলেশন, কোথাও আবার বেশি। আর এর পেছনে কারণগুলো কি একটু দেখে নিই। দেখো, এগুলো কিন্তু বড় প্রশ্ন হিসাবেও আসে, আবার ছোট ছোট অনেক প্রশ্ন এর মধ্য থেকেও এসে থাকে। একটু বুঝে নিই তাহলে আজকে যেটা দেখছি, তাহলে কি ভারতের জনবন্টন ও তারতম্যের কারণ, কোথায় কম আর কোথায় বেশি, কেন কম কেন বেশি, সেটাই হচ্ছে তারতম্যের কারণ। দেখো, যে সমস্ত জায়গায় প্রাকৃতিক কারণের জন্য কিন্তু অনেক জায়গায় জনসংখ্যা কম বা বেশি হয়ে থাকে। তাহলে প্রথম প্রাকৃতিক কারণটা কি? ভূপ্রকৃতি। যেখানে সমতল ভূভাগ রয়েছে সেখানে কিন্তু জনসংখ্যা বেশি, যেমন গাঙ্গেয় সমভূমি। আবার অন্যদিকে পার্বত্য বা মরু অঞ্চলে কিন্তু জনবসতি বিরল, যেমন অরুণাচল প্রদেশ বা রাজস্থান, এই সমস্ত জায়গায় জনসংখ্যা অনেকটাই কম। অর্থাৎ দেখো, এখানে পাহাড়, মালভূমি, সমভূমি, তাহলে পার্বত্য অঞ্চলে জনসংখ্যা একটু কম হবে, মালভূমিতে আর একটু বেশি হবে, সমভূমিতে আরো অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে পার্বত্য ভূমিতে অনেক কম জনসংখ্যা হবে, মালভূমিতে আরেকটু বেশি জনসংখ্যা হবে এবং সমভূমিতে সব থেকে বেশি জনসংখ্যা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রথম টপিক কি, প্রথম পয়েন্ট কি? ভূপ্রকৃতি। তাহলে ভূপ্রকৃতি যেখানে বেশি সমতল সেখানে কিন্তু বেশি জনসংখ্যা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবারে চলে আসি নদ নদী। দেখো, আমাদের ভারতে সব সময় দেখতে পাওয়া গেছে নদীর তীরবর্তী সভ্যতা গড়ে উঠেছে। যেমন সিন্ধু সভ্যতার কথাই বলো বা গঙ্গা নদীর কথাই বলো, তার দুপাশে কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। অর্থাৎ নদী কেন্দ্রিক যে সভ্যতা সেটার অবস্থান কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তাহলে পরে আমরা বলতে পারি যে নদীর আশেপাশে কৃষিকাজের সুবিধা, জলবিদ্যুতের সুবিধা, পরিবহনের সুবিধা, এই সমস্ত কিছু কারণের জন্য নদীর পাশাপাশি কিন্তু জনবসতি গড়ে উঠেছে। আর জনবসতি মানেই জনসংখ্যা, তাই না? তাহলে পরে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি গঙ্গা, ব্রহ্মপুত্র, এই সমস্ত যে নদীর অববাহিকা রয়েছে সেখানে কিন্তু প্রচুর জনসংখ্যা আমরা দেখতে পাই। চলে আসি থার্ডে, যেমন জলবায়ু। যেমন মনোরম ও অনুকূল জলবায়ুযুক্ত অঞ্চলে জনবসতি বেশি,
যেমন উপকূলীয় অঞ্চল কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ুতে জনবসতি কম, যেমন থর মরুভূমি। জলবায়ুটাও কিন্তু আলাদাভাবে খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ জলবায়ুর উপরে নির্ভর করে থাকে যে কোথায় কীরকম জনসংখ্যা থাকবে। যদি জলবায়ু সেখানকার মনোরম হয় তাহলে জনসংখ্যা বাড়বে, আর যদি চরম ভাবাপন্ন জলবায়ু হয়, অর্থাৎ তীব্র শীত বা তীব্র গরম হয়, সেখানে কিন্তু জনসংখ্যাটা অনেকটাই কম হবে। ঠিক আছে, নেক্সট আরো কিছু জিনিস কিন্তু ম্যাটার করে যায়। যেমন দেখো এখানটায় মৃত্তিকা। আমরা যখন জনসংখ্যার কথা বলছি যে কোথায় কম বা কোথায় বেশি হবে, সেটা কিন্তু ডিপেন্ড করে মৃত্তিকার উপর। যদি মাটি উর্বর হয়, পলিযুক্ত মাটি হয়, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র নদীর উপত্যকার পাশে পলিযুক্ত মাটি হয়, তাহলে কি হবে? সেখানে গাছগাছালি হবে, সেখানে ফসল হবে, তাহলে সেখানে লোক সংখ্যাও বেশি হবে, বসতিও বাড়বে। তাহলে মাটির উপরও নির্ভর করে কোথায় জনসংখ্যা বেশি হবে, কোথায় কম হবে। যেমন থর মরুভূমি দেখে নাও, এই থর মরুভূমিতে কিন্তু বালির পরিমাণটা বেশি, সেখানে মাটি বা উর্বর মাটি পাওয়া প্রায় যায় না বললেই চলে। তাহলে সেখানে জনসংখ্যা অনেক কম হবে, কারণ সেখানে কৃষিকাজ করার সুবিধাটা নেই। নেক্সট খনিজ সম্পদ। অনেক সময় কি খনিজ সম্পদের উত্তোলনের জন্য অর্থাৎ কর্মসংস্থান রয়েছে, আর এই কর্মসংস্থানের জন্য কিন্তু অনেক জায়গায় জনসংখ্যাটা বেড়ে যাবে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারা যায় ছোটনাগপুর মালভূমি, আসানসোল, এই সমস্ত জায়গায় শুধুমাত্র খনিজ পদার্থ আছে বলেই সেখানে কিন্তু জনসংখ্যাটা বেড়ে যায়। কারণ কি? কারণ কর্মসংস্থানের একটা সুযোগ রয়েছে, সেখানে থাকলে পরে মানুষ কাজ পাবে, অর্থ উপার্জন করতে পারবে, নিজের সংসারকে চালাতে পারবে, তাই কাজের জন্যও কিন্তু সেখানে ও থেকে যায়। নেক্সট চলে আসি বনভূমি। গভীর বনভূমিতে প্রবেশ জীবন ধারণ কষ্টকর হওয়ায় জনবসতি থেকে, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। যেমন দেখো বনভূমি, যদি হালকা বনভূমি থাকে, ওপেন ফরেস্ট টাইপ, যেখানে সবাই যেতে পারে, ঘুরতে পারে, থাকতে পারে, গাছগাছালির জিনিসপত্র ব্যবহার করতে পারে, তাহলে ঠিক আছে, সেখানে জনসংখ্যা হতেই পারে। কিন্তু গভীর যদি অরণ্য অঞ্চল হয়, তাহলে কিন্তু সেখানে জনসংখ্যা কম হবে। যেমন উদাহরণ হিসাবে বলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু জনসংখ্যা অনেকটাই কম। কেন কম? কারণ এত ঘন অরণ্যাবৃত রয়েছে সেখানে, যে যাতায়াতের অসুবিধে, বিষাক্ত পোকামাকড় রয়েছে, তাই না? সেখানে বসবাসের যেমন অসুবিধে রয়েছে, সেই রকমই যোগাযোগের অসুবিধে, পরিবহনের অসুবিধা। তাহলে এই সমস্ত কিছু কারণের জন্য সেখানে কিন্তু জনবসতি বা জনসংখ্যা অনেকটাই কম হবে। আচ্ছা, শুধু কি তাই? আরো অনেক বিষয়ে নির্ভর করে, যেমন অর্থনৈতিক কারণ। আমরা দেখে নিই অর্থনৈতিক কারণটা কি কি। দেখো, প্রাকৃতিক কারণ সম্পর্কে তোমরা জানলে, এবারে দেখে নাও অর্থনৈতিক কি কি কারণ রয়েছে। যেমন কৃষিকাজ, পরিবহন ও যোগাযোগ, যেমন শিল্প, পর্যটন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক জায়গায় মানুষ থাকবে না থাকবে না, নাকি কম থাকবে, সেটা ডিপেন্ড করে অর্থনৈতিক কারণের উপরও। তাহলে কৃষিকাজ কি? যে সমস্ত জায়গায় কৃষিকাজ বা কর্মসংস্থানের সুযোগ রয়েছে, অর্থাৎ উন্নত কৃষিক্ষেত্র রয়েছে, সেখানে কিন্তু নিবিড় জনবসতি দেখতে পাওয়া যায়। তাহলে কৃষিকাজের যেখানে সুবিধা রয়েছে, সেখানে কিন্তু জনসংখ্যা বেশি থাকবে। পরিবহন ও যোগাযোগ, যদি উন্নত পরিবহন ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, তাহলে জনসংখ্যাটাও বেড়ে যাবে। যেমন কলকাতা, দিল্লি, চেন্নাই, তাহলে যেখানে পরিবহন ব্যবস্থা উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, পরিবহন আলাদা আর যোগাযোগ আলাদা। কিন্তু পরিবহন মানে যেখানে বস্তু বা দ্রব্য বা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তাকে বলা হয় হচ্ছে পরিবহন। আর যোগাযোগ, যোগাযোগ কাকে বলছে? যেখানে মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন ব্যবস্থাটা সহজভাবে রয়েছে, তাকে বলা হচ্ছে কিন্তু যোগাযোগ, তাই না? তাহলে তথ্যের আদান প্রদান, তাকে বলা হচ্ছে যোগাযোগ। ঠিক আছে, যেখানে ইন্টারনেট ব্যবস্থা ভালো, মোবাইল ব্যবস্থা ভালো, টাওয়ার আছে, খুব সহজে একে অপরের সঙ্গে কানেক্ট হওয়া যায়, তাকে বলা হচ্ছে কিন্তু যোগাযোগ। তাহলে যোগাযোগ ও পরিবহন যেখানে ভালো, সেখানে পপুলেশন বেশি হবে, যেখানে অভাব, সেখানে কিন্তু পপুলেশন কম হবে। নেক্সট চলে আসি শিল্প। শিল্পের বিকাশ যেখানে হয়েছে, সেখানে কি কর্মসংস্থান বাড়বে, আর সেখানেই কি হবে? জনসংখ্যা বেড়ে যাবে। যেমন উদাহরণ হিসাবে হুগলি শিল্পাঞ্চল, মুম্বাই, পুনে, এই সমস্ত জায়গায় কলকারখানা প্রচুর রয়েছে, শিল্প রয়েছে, আর তার জন্য পপুলেশন বেড়ে যাচ্ছে। পর্যটন,
এই পর্যটন কেন্দ্রগুলিকে ঘিরেও কিন্তু প্রচুর জনবসতি হয়ে যায় বা জনসংখ্যা বেড়ে যায়। যেমন এখানে কি রয়েছে, কর্মসংস্থান রয়েছে। আজকে তুমি দার্জিলিং এর কথাই ধরে নাও, তাহলে দার্জিলিং এ একটা সময়ে কিন্তু এত পপুলেশন ছিল না, বর্তমানে প্রচুর পপুলেশন হয়ে গেছে। কেন? কারণ এখানে সারা বছর প্রায় পর্যটক দেখতেই পাওয়া যায়। তাহলে এই পর্যটকদের জন্য এবং পর্যটন শিল্পের জন্য এখানে কর্মসংস্থান হয়, আর এই কর্মসংস্থান হয় বলে সেখানে পপুলেশন বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত অর্থনৈতিক কারণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আরো কিছু রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক কারণ এবং রাজনৈতিক কারণ। একে একে করে দেখে নিই এই কারণগুলো। যেমন সামাজিক ও সাংস্কৃতিক কারণের মধ্যে নগরায়ন, ধর্মীয় স্থান, শিক্ষা কেন্দ্র। নগরায়ন কি বলছে? উন্নত সুযোগ সুবিধার কারণে শহরের জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে, যেমন মুম্বাই, কলকাতা। দেখো, যে সমস্ত জায়গায় নগরায়ন হয়েছে অর্থাৎ শহর ধীরে ধীরে করে আরো বড় হচ্ছে, সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন এটিএম যে সেন্টারগুলো সেগুলো অ্যাভেলেবেল থাকবে, ব্যাংকিং যে সেন্টারগুলো বা ব্যাংকগুলো অ্যাভেলেবেল থাকবে, হাসপাতাল থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, ইউনিভার্সিটি থাকবে, স্টেশন থাকবে, বাস স্টপেজ থাকবে, রেলওয়ে স্টেশন থাকবে, এয়ারপোর্ট থাকবে। যদি এগুলো খুব ভালো হয়, সব কিছু অ্যাভেলেবেল থাকে কোনো একটি জায়গাতে, তাহলে কিন্তু জনসংখ্যা সেখানে বেড়ে যাবে। আচ্ছা, আর ধর্মীয় স্থান, দেখো অনেক সময় ধর্মীয়গত কারণেও কিন্তু জনসংখ্যা বেড়ে যায়। যেমন মথুরা, বারাণসী, পুরী, এই সমস্ত জায়গায় ধর্মীয় দিক থেকেও কিন্তু জনসংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, চলো কিছু রাজনৈতিক কারণও দেখে নিই। যেমন শরণার্থী প্রবেশ। দেখো, অন্য দেশ থেকে যখন আগত মানুষের চাপ বেড়ে যায় তখন জনসংখ্যা বেড়ে যায়। আমরা উদাহরণ হিসেবে ধরে নিই, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, পাঞ্জাবে, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা শরণার্থীর সংখ্যা অনেক বেশি। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন পশ্চিমবঙ্গ বাংলাদেশের ঠিক পাশে রয়েছে, আর আমরা জানি বাংলাদেশের জনঘনত্ব পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। এবারে বাংলাদেশের এত জনসংখ্যা সেই দেশটি আর সামলাতে পারে না, এবং বর্ডার সাইড এরিয়াতে কে রয়েছে? পশ্চিমবঙ্গ। ওর জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর এই যে বর্ডার পার করে চুপভাবে তারা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে, আর যখন ঢুকে পড়ে তখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়ে যায়। রিসেন্টলি তোমরা ঘটনাগুলো দেখছো, তাই না? এই যে SIR এর ফলে কত মানুষ এখন আবার নিজের দেশে ফিরে যাচ্ছে, তাহলে তারা এক সময় এসেছিল আর জনসংখ্যাকে বাড়িয়ে দিয়েছিল, তাই না? তাহলে পরে শরণার্থী প্রবেশ, এর জন্য কিন্তু কোনো একটি জায়গাতে জনসংখ্যা বেড়ে যায়। সরকারি নীতি, দেখো সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, যেমন এই যে স্পেশাল ইকোনমিক জোন মানুষকে আকৃষ্ট করে, জনসংখ্যা বাড়ায়, যেমন ভুবনেশ্বর, পুরী, পুনে। দেখো, অনেক সময় সরকার কোনো কোনো জায়গাকে স্মার্ট সিটি বানিয়ে দেয় বা বানানোর প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরে, তখন কি আরো বেশি সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রচুর মানুষ গ্রামগঞ্জ থেকে কিন্তু সেই সমস্ত জায়গাতে চলে আসে, তাই না? তাহলে এই সমস্ত কারণগুলো তোমরা দেখলে কেন এক জায়গাতে জনসংখ্যাটা হঠাৎ করে বেড়ে যায়, তাই না? আমরা কিছু প্রাকৃতিক কারণ দেখলাম, কিছু অর্থনৈতিক কারণ দেখলাম, কিছু রাজনৈতিক বা সামাজিক কারণ দেখলাম, এবং কিছু দেখলাম আমরা সাংস্কৃতিক কারণ। তাহলে এই সমস্ত কারণগুলির জন্য কোনো একটি জায়গাতে কিন্তু জনসংখ্যাটা বেড়ে যায়। আর বিশেষ করে ভারতের বিভিন্ন জায়গায় এত যে পপুলেশন হয়েছে, সেগুলো কিন্তু হয় প্রাকৃতিক, না হলে রাজনৈতিক, না হলে অর্থনৈতিক বা সাংস্কৃতিকভাবে এগুলো কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে, আর এই সমস্ত কারণের জন্যই কোনো একটি জায়গাতে জনসংখ্যাটা বেড়ে যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো, আমি খুব ভালো করে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যদি কোথাও মনে হয় যে আর একটু বোঝানো দরকার বা কোনো একটি প্রশ্ন থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট করে সেই প্রশ্নটি করবে। আমরা অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেব বা নতুনভাবে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব, যাতে তোমাদের সেই ডাউটটুকুও সলভ হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা চলে আসি নেক্সট টপিকে। সেটি হচ্ছে ভারতের আদমশুমারি বা সেন্সাস অফ ইন্ডিয়া। দেখো, সেন্সাস বা আদমশুমারি কাকে বলা হয় একটু জেনে নিই। আদম অর্থাৎ প্রথম মানুষ, মনে করা হয় কোনো কোনো ধর্মগ্রন্থে মনে করা হয় যে আদম হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। সেই থেকেই আদম শুমারি, শুমারি অর্থাৎ গণনা, অর্থাৎ মানুষ গণনা, সেই থেকে এসছে আদম শুমারি বা মানুষ গণনা।
দেখো, প্রত্যেকটি দেশ নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার দেশে কতজন মানুষ রয়েছে সেটা গণনা করে, তাকেই বলা হয় আদমশুমারি। আমাদের ভারতের দিকটা দেখে নিই। দেখো, আমাদের প্রথম জনগণনা করা শুরু হয় 1867 সালে, অর্থাৎ 1867, পরাধীন ভারতে। ঠিক আছে, তাহলে প্রথম যে হয় 1867 এবং পরবর্তীতে হয় কি 1872, তাই না? তাহলে এই সময় কিন্তু আমাদের প্রথম জনগণনা করা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতে প্রথম জনগণনা কবে হয়েছিল, তাহলে 1867 বলতে হবে। ঠিক আছে, দেখো, এবং এটি পূর্ণতা পায় কখন? 1881, কারণ প্রতি 10 বছর অন্তর অন্তর নিয়মিতভাবে জনগণনা হয়ে আসছে। তাহলে পরে 1881 এর পর থেকে সঠিকভাবে আফটার 10 ইয়ার্স, 10 বছর পর পর কিন্তু জনগণনা আমাদের দেশে হয়। তাহলে এটা ব্রিটিশ আমলে শুরু হয়েছিল। আচ্ছা, আমাদের সর্বশেষ কবে জনগণনা হয়েছিল? 2011 সালে। তাহলে আমাদের যে লাস্ট জনগণনা হয়েছিল সেটা 2011 সালে, এখন চলছে 2026। তাহলে দেখো, হিসেব মতো আমাদের 2021 সালে আবার হওয়ার দরকার ছিল, যেহেতু 10 বছর পর পর, কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ দেখো, কোভিড মহামারী চলে এসেছিল, তার জন্য এটা কিন্তু পিছিয়ে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু এটা পিছিয়ে যায়। কখন পিছিয়ে যায়? কারণ এটা মহামারী এসেছিল। তাহলে 2021-এ হয়নি কেন? কারণ কোভিড চলছিল সেই সময়টা। ঠিক আছে, আবার 2027-এ হবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই পরের স্লাইডে। তাহলে নিশ্চয়ই এই স্লাইডটি একদম তোমাদের কাছে ক্লিয়ার যে পরাধীন ভারতে শুরু হয়েছিল এবং বর্তমানে লাস্ট যে জনগণনা হয়েছিল সেটা হচ্ছে 2011 সালে। দেখি এবারে আমাদের ভারতের যে জনঘনত্ব সেটা কিন্তু কত? 382, তাই না? প্রতি বর্গ কিলোমিটারে 382 জন রয়েছে। আচ্ছা, জনঘনত্বটা একটু ভালো করে বুঝে নাও। অনেক সময় ছোট ছোট প্রশ্ন বা টিকা হিসাবে প্রশ্নটা এসে থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যে সমস্ত পপুলেশন ডাটা ইউজ করব সেটা কিন্তু 2011 সাল অনুযায়ী লাস্ট সেন্সাস, অর্থাৎ 2011 সালে আমাদের যে লাস্ট সেন্সাস হয়েছিল সেই সেন্সাসটাকেই আমরা নেব। ঠিক আছে, তাহলে 2011 সাল অনুযায়ী ভারতের গড় ঘনত্ব কত ছিল? 382 জন প্রতি বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার, এটাকে বলবো প্রতি বর্গ কিলোমিটার। তাহলে এইটুকু জায়গাতে কতজন থাকে? 382 জন। ঠিক আছে, তাহলে ভারতের যদি বলা হয় যে জনঘনত্ব কত, তাহলে 382 জন প্রতি বর্গ কিলোমিটার, এটাই বলতে হবে। ঠিক আছে, চলো এবারে দেখে নিই জনঘনত্বের ভিত্তিতে ভারতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে। কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে। তোমরাও মুখে বলো কিন্তু, কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে। চলো দেখে নাও। অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড়, স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল, অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল, 5টা ভাগে ভাগ করা হয়েছে। চলো, তাহলে কি বলেছে এখানটায়? যেখানে জনসংখ্যা 1000 জনের বেশি প্রতি বর্গ কিলোমিটারে তাকে বলছে অতি নিবিড়। আচ্ছা, কোনো কোনো জায়গায় কি 500 থেকে 1000 জন প্রতি বর্গ কিলোমিটারে তাকে বলছে নিবিড়। মধ্যম নিবিড়, যদি 250 থেকে 500 জন হয় প্রতি বর্গ কিলোমিটারে তাকে বলছে নাতি নিবিড় বা মধ্যম। স্বল্প জনঘনত্বযুক্ত, যদি 100 থেকে 250 জন প্রতি বর্গ কিলোমিটারে হয় তাহলে তাকে বলছে স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল। আর অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল 100 জনের কম যদি থাকে প্রতি বর্গ কিলোমিটারে তাহলে তাকে বলছে অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল। ঠিক আছে, দেখো কিছুই না, 1000 জনের বেশি হবে, না হলে পরে কি 500 জনের থেকে 1000 জন হবে, হয় 500 থেকে 1000 জন হবে বা 1000 থেকে বেশি হবে। আচ্ছা, 250 জনের বেশি বা 500 জনের কম হবে। আচ্ছা, আরেকটা কি বলেছে? 100 জন, 100 100, এটা 100 জন থেকে 250 জন। আর কি বলেছে এখানটায়? ব্যাস, এই তো, আর 100 জনের কম। তাহলে একটা হচ্ছে এটা, এই অবস্থাটা, একটা হচ্ছে এটা অবস্থা, 2 নম্বর অবস্থা, 3 নম্বর অবস্থা, 4 নম্বর অবস্থা, 5 নম্বর অবস্থা। তাহলে অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড়, স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল, অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল। একদম ক্লিয়ার, তাই কি না? চলো এবারে দেখি কোন কোন জায়গাগুলো রয়েছে। যেমন অতি নিবিড় জায়গা কোনগুলো? যেমন পশ্চিমবঙ্গ, দিল্লি, এগুলো হচ্ছে উদাহরণ। নিবিড় যেগুলো জনঘনত্বযুক্ত অঞ্চল, যেমন উত্তরপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু,
এই সমস্ত জায়গা। নাতিনিবিড় মানে অল্প জনঘনত্ব রয়েছে, খুব একটা বেশি নেই, যেমন অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, গুজরাট, এই সমস্ত জায়গাগুলো। স্বল্প জনঘনত্ব একটু কম, ভালোই কম, সেটা কি মেঘালয়, মণিপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাতে একটু ভালোই কম জনসংখ্যা রয়েছে। এর থেকেও কম সেগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ, সিকিম, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে জনসংখ্যা অনেকটাই কম। কারণ দেখো সেই জায়গাগুলো দুর্গম, সেই জায়গাগুলোতে যোগাযোগ ব্যবস্থার একটু অসুবিধা রয়েছে, তার জন্য সেখানে কিন্তু জনসংখ্যাটা অনেকটাই কম, তাই না? চলো তাহলে আমরা এই ম্যাপটি দেখিয়েছি, এই ম্যাপের মধ্যে তোমরা দেখে নাও যে যেমন আমরা যদি অরুণাচল প্রদেশ বা সিকিম, আন্দামানের কথা বলি, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে রয়েছে সিকিম, ঠিক আছে, তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ, এই যে এগুলো। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে জনসংখ্যা খুবই কম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পড়াগুলো, তাই না? দেখো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। আর এখন আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে পপুলেশনটা তোমরা এমনভাবে পড়ো যাতে এখান থেকে কোনো প্রশ্ন বাদ না যায়। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর এসে থাকে, এমনকি বড় প্রশ্নও এখান থেকে কিন্তু এসে থাকে, ঠিক আছে? আমরা পরে পরীক্ষার আগে আগে এগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওগুলোকে কিন্তু দেখতে থাকবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এগুলো ভিডিওর লাভটা নিতে পারে। দেখো অনেকেই আছে যারা টিউশন করতে পারে না, তারা যদি এই ভিডিওগুলো পায় অবশ্যই তাদের এটা কাজে লাগবে, ঠিক আছে? চলো আমরা স্লাইডে চলে আসি। ভারতের জনসংখ্যা, এখানে দেখো ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। দেখো কিছু রয়েছে প্রত্যক্ষ কারণ আর কিছু রয়েছে পরোক্ষ কারণ। ভারতের মতো দেশের মধ্যে কেন জনসংখ্যা বাড়ছে অবশ্যই জানা উচিত। তোমরা যখন বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করো টিফিন টাইমে, তোমরা আলোচনা করো অবশ্যই যে এখানকার জনসংখ্যা বেড়ে গেছে, অনেক বেশি পপুলেশন হয়ে গেছে, চাকরি পাওয়া যাচ্ছে না, কলেজে এত ভিড়, স্কুলে এত ভিড়। তো তোমাদের নিশ্চয়ই জানা উচিত যে কেন জনসংখ্যা বাড়ছে। আজকের এই ভিডিওটা যদি তোমরা কন্টিনিউ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কেন আসলেই জনসংখ্যা বাড়ছে, তাই না? দেখো প্রথমে রয়েছে উচ্চ জন্মহার, তাই না? উচ্চ জন্মহারে কি? অল্প বয়সে বিবাহ, বহু বিবাহ, নারী শিক্ষার অভাব, পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, এই সমস্ত কারণের জন্য কিন্তু জনসংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। একে একে করে আলোচনা করি। যেমন অল্প বয়সে বিয়ে, দেখো ফার্টিলিটি একটা টাইম পিরিয়ড রয়েছে, অর্থাৎ 15 বছর বয়স থেকে 45 বছর বয়স অবধি, এটা সাধারণ একটা ধারণা যে 15 থেকে 45 বছর বয়সের মধ্যে একজন মহিলা সে কিন্তু বাচ্চা প্রসব করতে পারে, অর্থাৎ জন্ম দিতে পারে, শিশুর জন্ম দিতে পারে। তাহলে এই যে টাইমটা, এই সময়ে যে যত বেশি পাবে সে তত বেশি জন্ম দেবে, তাই না? তাহলে দেখো যদি অল্প বয়সে বিয়ে হয় তাহলে দেখো সে অনেকটা সময় পেয়ে যাচ্ছে, তার টাইম ডিউরেশনটা অনেকটা বেশি, অর্থাৎ সে বেশি জন্ম দিতে পারে। কিন্তু শহরাঞ্চলে কি হয়, বেশি দিন অবধি পড়াশুনো করে, প্রায় 35 বছর 30 বছর অবধি নর্মালি পড়াশুনো করে, তার ফলে কি তার জন্ম দেওয়ার ক্ষমতা বা সেই সময়টা তার কমে যাচ্ছে, ফলে জন্মও কমে যাবে, তাই না? আচ্ছা বহু বিবাহ, অনেক সময় কি হয় বহু বিবাহের কারণেও কিন্তু জন্ম বেড়ে যায়, তাই না? আচ্ছা নারী শিক্ষার অভাব, অনেক ক্ষেত্রে কি হয় নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে দেওয়া হয়। এখন সেই রকম ঘটনা খুবই কম, কিন্তু তবুও আমরা কিন্তু এখনো গ্রামেগঞ্জে দেখতে পাই যে নারী শিক্ষার অভাব যেখানে হবে সেখানে নারীরা কি আগে এসে বলতে পারবে না। যেখানে নারী শিক্ষা রয়েছে সেখানে কিন্তু তারা এসে বলতে পারবে যে না আমি আর সন্তান নেব না, তার কথার একটা দাম থাকবে, সে বলতে পারবে। কিন্তু যেখানে শিক্ষা নেই সেখানে কিন্তু সে নিজের অধিকারটা ও বলতে পারবে না যে আমি আর নেব না বাচ্চা, সেখানে জনসংখ্যাটা বেড়ে যাবে, তাই না? আচ্ছা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা এখনো পর্যন্ত গ্রামেগঞ্জে দেখতে পাওয়া যায়, বা অনেক সময় শহরাঞ্চলেও দেখতে পাওয়া যায় যে পুত্র সন্তান আকাঙ্ক্ষার জন্য কিন্তু অনেক সময় সন্তান সংখ্যা বেড়ে যায়। আমি এরকম অনেক ঘটনা দেখেছি যেখানে কন্যা সন্তান হয়ে যাচ্ছে, এবারে সেই ফ্যামিলি কি করছে, পুত্র সন্তান লাগবেই, তার জন্য একের পর একাধিক সন্তান তারা নিয়েই যাচ্ছে, আর এর ফলে কি সেই ফ্যামিলির জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাই না? এটাও একটা বড় কারণ। দেখো মৃত্যু হার হ্রাস, উন্নত চিকিৎসা বিজ্ঞানের জন্য
আগে যেরকম বসন্ত, প্লেগ, ম্যালেরিয়া এই সবের কারণে প্রচুর মানুষ মারা যেত, এখন সেটা যাচ্ছে না, তার ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, দুর্ভিক্ষ প্রতিরোধের কারণেও কিন্তু অনেক সময় মৃত্যু হার দ্রুত হ্রাস পেয়েছে। আগে কি হতো যে দুর্ভিক্ষের জন্য অর্থাৎ খাওয়া পাচ্ছে না বলে মানুষ মারা যেত, আর এখন বর্তমানে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক হয়ে গেছে যে মানুষ খুব সাধারণভাবে কিন্তু আর দুর্ভিক্ষে মরে না, তাই না? তার ফলে জনসংখ্যাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। নেক্সট, আরো অনেকগুলো কারণ রয়েছে, যেমন পরোক্ষ কারণ রয়েছে, দারিদ্রতা, অশিক্ষা, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, বাল্যবিবাহ, পুত্র সন্তান আকাঙ্ক্ষা। দেখো, দারিদ্রতা যদি বলি, অনেক সময় পরিবার দরিদ্র, তারা মনে করে যে যদি সন্তান বেশি করে নিই তাহলে পরে আমাদের জনসংখ্যা বেড়ে যাবে, আয় বেড়ে যাবে, আর তার জন্য অনেক পরিবার জনসংখ্যা বাড়িয়ে যায়, তাই না? আচ্ছা, অশিক্ষা, শিক্ষার অভাবের জন্য কিন্তু পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকে না। অনেক পরিবার আছে তারা পরিবার পরিকল্পনা করে না, অর্থাৎ নিয়েই যায়, সন্তান গ্রহণ করেই যায়, তার ফলেও কিন্তু পপুলেশন বেড়ে যায়। কিন্তু যেখানে শিক্ষা রয়েছে তারা কি করে? ফ্যামিলি প্ল্যানিং করে, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং করার মধ্য দিয়ে তারা কিন্তু একটা সন্তান কতগুলো হওয়া দরকার সেটা তারা নিজেরাই ডিসাইড করে নেয়, তাই না? তাহলে সন্তান ব্যবস্থাটা সেখানে ঠিক থাকে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ কৃষিকাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হওয়ায় অধিক সন্তানের জন্ম দেয়। একটু আগেই বললাম যে কৃষিক্ষেত্রে প্রচুর শ্রমিকের প্রয়োজন। এবারে যদি আমাদের বাড়িতেই অনেক জনসংখ্যা থাকে, অনেক ছেলে থাকে বা অনেক বাচ্চা থাকে, তারাই লেবারের যে ভূমিকাটা পালন করতে পারবে, আমাদের বাইরে থেকে কোনো রকম শ্রমিক নিতে হবে না। তাহলে যদি বাইরে থেকে শ্রমিক না নিতে হয়, অর্থ বেঁচে যাবে, তাই না? তাই অনেক বাড়িতেই কিন্তু কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে কিন্তু জনসংখ্যাটা ওরা বাড়িয়ে নেয়। বাল্যবিবাহ, আমরা একটু আগে আলোচনা করেছি, 18 বছর কম বয়সের বাচ্চাদের অনেক জায়গায় বিয়ের একটা ব্যাপার রয়েছে। তারা 18 বছর হওয়ার আগেই বাচ্চাকে বিয়ে দিয়ে দেয়, আর এর ফলে কি হয়? জনসংখ্যা বেড়ে যায়। নেক্সট, পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, আমরা একটু আগেই আলোচনা করেছি যে পুত্র সন্তানের চাহিদার জন্যই অনেক সময় পরিবারের সন্তান সংখ্যা বেড়ে যায়। তাহলে এই সমস্ত কারণগুলো রয়েছে যার ফলে জনসংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। এছাড়াও কিছু কারণ রয়েছে ধর্মীয় কারণ। কিছু কিছু ধর্মে রয়েছে জন্ম নিয়ন্ত্রণ বিষয়টাকে ওরা অতটা গুরুত্ব দেয় না। তারা মনে করে যে সন্তান যেহেতু আসছে, নিয়ে নেওয়া উচিত, তাই ধার্মিক কারণে কিন্তু অনেক সময় জনসংখ্যাটা বেড়ে যায়। নেক্সট, অধিক পরিব্রাজন, অনেক সময় বাংলাদেশ, পাকিস্তান থেকেও কিন্তু বেআইনিভাবে প্রচুর মানুষ এসে যায়, তার ফলে জনসংখ্যা বেড়ে যায়। সরকারি উদাসীনতা, অনেক সময় সরকার এগুলোতে খুব বেশি গুরুত্ব দেয় না, পরিবার পরিকল্পনা কেউ গুরুত্ব দেয় না, তার ফলে জনসংখ্যা বেড়ে যায়। মেয়েদের স্বল্প মর্যাদা, এটা অবশ্যই একটু আগেই আলোচনা করেছি, যেখানে মেয়েদের অধিকারটা কম সেখানে কিন্তু জনসংখ্যা বাড়বেই। দেখো, প্রত্যেকটা পয়েন্ট এতটাই গুরুত্বপূর্ণ যার প্রভাব কিন্তু আমরা পাই। আমরা হয়তো মনে করতে পারি এটা একটা পাঠ্য বিষয়, পড়ে নিলাম, হয়ে গেল। যদি তুমি আত্মস্থ করতে না পারো তাহলে কিন্তু বিষয়গুলোর ভেতরে যেতে পারবে না। আর এই পপুলেশন চ্যাপ্টারটা এমনই যে তুমি আশেপাশে লক্ষ্য করলেই বুঝতে পারবে, ঠিক আছে? অনেক সময় আমরা মনে করি যে এই পরিবারে এত দারিদ্রতা কেন, পরে জানা গেল না, পপুলেশনটাই মেন কারণ। দেখো, বাড়িতে সংখ্যা বেড়ে যাবে, পপুলেশন বেড়ে যাবে, তাহলে পরে সেই পরিবারে কিন্তু দারিদ্রতা আসবেই। আর দারিদ্রতা নিয়ে আসে অনেক রোগের কারণ, ঠিক আছে? রোগ অনেক রকম, শারীরিক রোগ, মানসিক রোগ, অর্থনৈতিক রোগ, এগুলো কিন্তু নিয়ে আসে, এর সঙ্গে নিয়ে আসে অনেক কিছু সমস্যা। তাই ছোট পরিবার সুখী পরিবার, ঠিক আছে? চলো আমরা দেখি পরের অংশে, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা। তাহলে এত দ্রুত ভারতে জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেটা আর বলার মতো নয়। কি কি দেখি? দেখো, জাতীয় আয়ে বাধা, যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে পরে কি হবে? মাথা পিছু আয় কমে যাবে। কিরকম? যেমন একটা পরিবারে ধরো 4 জন লোক, যে হেড অফ দ্য ফ্যামিলি, সে 4000 টাকা ইনকাম করছে, তাহলে মাথা পিছু কত করে পড়লো? 4000 ডিভাইডেড বাই 4, তাহলে প্রত্যেকের মাথায় 1000 টাকা করে পড়ে গেল। তাহলে এটা দিয়ে ওর সারা মাসে খুব সুন্দরভাবে চলে যেতে পারে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? কিন্তু সেখানেই যদি 4000 টাকা টোটাল, সেখানে যদি 10 জন লোক হয়ে যায়, দেখো
মাথাপিছু অনেক কম হয়ে যাবে, তাহলে সেটা দিয়ে কিন্তু আর চলবে না, তাই না? তাহলে পরে দেখো, জাতীয় আয়ে বাধা, জনসংখ্যা যখন বেড়ে যাবে তখন কিন্তু সেই পপুলেশন আমাদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, জাতীয় আয়টা কমে যাবে। এরপরে দেখো, খাদ্য সমস্যা। অবশ্যই যদি জনসংখ্যা বেড়ে যায় খাদ্যের সমস্যা বেড়ে যাবে। আগে 4 জন ছিল, এখন 10 জন হয়ে গেছে পরিবারে। তাহলে আগে সবাই ভর পেট খাওয়া দাওয়া পেত, কিন্তু এখন 10 জন হয়ে যাওয়াতে কি হবে, সবার ভাগে খাওয়া দাওয়া পাবে কি, তাদের খাদ্যের পরিমাণটা কিন্তু কমে যাবে, তাই না? তাহলে পরে খাদ্যের সমস্যা হবে। এভাবে একটা পরিবারকে একটা দেশ ভাবো, জনসংখ্যা বেড়ে যাবে, খাদ্যের পরিমাণটাও বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে, কিন্তু তাহলে সবাই কিন্তু খাওয়া পাবে না, তাই না? খাদ্য সমস্যার সৃষ্টি হবে। দেখো, কৃষি জমির হ্রাস, ভালো করে বুঝবে। আগে একটা পরিবারে ধরো 4 জন ছিল, তো প্রত্যেকের ভাগে জমির পরিমাণটাও বেড়ে যেত, তাই না? যে বাবা আছে তার ছেলে মেয়ে আছে, তো জমিগুলো কাদের মধ্যে ভাগাভাগি হবে, যে 2 ছেলের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। সেখানে ছেলে মেয়ের সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে প্রত্যেকের মাথা পিছু জমির পরিমাণ কিন্তু কমে যাবে, তাই না? তাহলে পরে কিন্তু ছোট ছোট হয়ে যাবে। আর ছোট জমি, মনে রাখবে, ছোট জমি কিন্তু অনেক বড় সমস্যার কারণ, ঠিক আছে? দেখো, বড় জমি হবে, তাহলে সেখানে কিন্তু তুমি বড় বড় ফসল ফলাতে পারো। ধরো তুমি চা চাষ বা চায়ের বাগিচা লাগিয়ে দিলে অনেকটা জমি নিয়ে, কিন্তু যদি তোমার জমিটা ছোট হয়, তাহলে কিন্তু সেখানে বড় মাপের তুমি চাষ করতে পারবে না, তাই না? চলো এরপরে চলে আসি, যে যদি ভারতে দ্রুত যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তার আরো অনেক কিছু সমস্যা হয়, যেমন উৎপাদনশীলতা, জনসংখ্যা বৃদ্ধির ফলে। দেখো, এই যে শিশু বা বৃদ্ধদের অনুপাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনীতির উপর প্রবল চাপ সৃষ্টি করছে। এদেরকে বলা হয়, শিশু বা বৃদ্ধদেরকে বলা হয় ডিপেন্ডেবল পপুলেশন, অর্থাৎ তারা ডিপেন্ড হয়ে আছে। এরা কিন্তু সমাজে আর্থিক দিক থেকে খুব বেশি পরিমাণে অংশগ্রহণ করতে পারে না। তার ফলে কি হয়, যেই দেশে এই যে ডিপেন্ডেবল পপুলেশন বা নির্ভরশীল জনসংখ্যা যত বাড়বে, সেই দেশ কিন্তু অর্থনৈতিকভাবে ততটাই দুর্বল হয়ে পড়বে, তাই না? তাই উচিত আমাদের এই জনসংখ্যার বৃদ্ধিটাকে একটু ধীর করা। নেক্সট, বেকারত্ব বৃদ্ধি পাবে। অবভিয়াসলি যদি জনসংখ্যা বেড়ে যায়, তাহলে সবাইকে তো সরকার কর্মসংস্থান দিতে পারবে না, বা বেসরকারি সংস্থাগুলোও কিন্তু এতটা কর্মসংস্থান দিতে সক্ষম নয়। তাহলে কি হবে, জনসংখ্যা বাড়লে পরে কর্মসংস্থানে সুযোগটা হারাবে। নেক্সট, পরিবেশ দূষণ। অবভিয়াসলি জনসংখ্যা বাড়বে, পরিবেশ দূষণ বাড়বে, নো ডাউট, তাই না? জনসংখ্যা বাড়লে পরেই কিন্তু পরিবেশ দূষণটা বাড়বে। এর পরের যেটা প্রশ্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, সেটাও দেখিনি, ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রতিকার। একটু আগে আমরা কি দেখলাম, যে জনসংখ্যা দ্রুতভাবে যে বাড়ছে ভারতের, তার কারণগুলি কি কি। এবারে দেখে নেব কি এগুলোকে প্রতিকার কি করে করা যায়, আটকানো যায় কি করে। দেখো, প্রথমেই দেখো অনুপ্রবেশ। অবভিয়াসলি আমরা যদি চাই সরকারিভাবে বর্ডারগুলোকে সিকিওর করি, স্ট্রিক্ট করে দিই, তাহলে পরে কিন্তু আমরা অনুপ্রবেশটাকে আটকাতে পারবো। তাহলে অন্য দেশ থেকে ইললিগালভাবে পপুলেশন আসবে না, জনসংখ্যা বাড়াবে না। নেক্সট, গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ। যদি আধুনিক চিকিৎসা ব্যবস্থা যদি আমরা সরকারিভাবে জনগণের সামনে তুলে ধরি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই গর্ভনিরোধক ব্যবস্থাটা আমাদের জনসংখ্যাকে অনেকটাই স্থির রাখবে বা কমিয়ে দেবে। বাল্যবিবাহ রোধ। যদি আমরা আইন প্রণয়ন করে সামাজিক সচেতনতা বাড়িয়ে মুভির মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা এটা যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরি যে বাল্যবিবাহটা করা খুব বিপজ্জনক, দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, তাহলে পরে কিন্তু আমরা বাল্যবিবাহকে যদি রোধ করতে পারি, জনসংখ্যা অনেকটাই কমে আসবে। নারীর সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার বিস্তার। নারীদেরকে আমরা যদি শিক্ষিত করতে পারি, দেখো এখন নো ডাউট যে নারীদের শিক্ষা ভারতে কিন্তু অনেকটাই বেড়েছে, কিন্তু আরো বেশি যদি বাড়ে, তাহলে কিন্তু আমরা এই নারীদেরকেও বলতে পারি যে তোমরা সচেতন হও, পরিবার পরিকল্পনা বিষয়টাকে গ্রহণ করো, আর তাহলে পরে কিন্তু জনসংখ্যা অনেকটাই কমে আসবে। জনসচেতনতা বৃদ্ধি। দেখো, সর্বোপরি যদি জনগণ সচেতন না হয় নিজের পরিবার সম্পর্কে, পরিবার পরিকল্পনা সম্পর্কে, জনসংখ্যা সম্পর্কে, তাহলে কিন্তু জনসংখ্যাটা বেড়েই যাবে। দেখো, আজকে যেই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াচ্ছি, এই যে বোঝানোর চেষ্টা করছি,
এটা যে সিলেবাসে অ্যাড করা হয়েছে কেন? তোমাদেরকে জানার জন্য, জানানোর জন্য, আর জনসচেতনতা বাড়ানোর জন্য। এমনি এমনি কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের পাঠ্যের অংশভূত করেনি, এর পেছনেও কারণ রয়েছে, তাই না? তাহলে আমরা কেন পড়ছি এটা? এই যে জনসচেতনতা বাড়ানোর জন্য। তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো, তোমরা যারা এই বিষয়টা বুঝছো, তোমরাও তো নিজের লাইফে এই ভালো দিকটা গ্রহণ করবে, তাই না? তাহলেও কিন্তু জনসংখ্যা অনেকটাই কমবে, তাই তো? চলো এবারে চলে আসি আরেকটা বিষয়। তাহলে আমরা দেখলাম কি জনসংখ্যা দ্রুতভাবে বাড়ছে ভারতের, কেন, কিভাবে এটাকে কমানো যেতে পারে বা আটকানো যেতে পারে, ধীর করা যেতে পারে, সেগুলোও জানলাম। এবারে আমরা জানি এজ সেক্স স্ট্রাকচার সম্পর্কে। এজ সেক্স স্ট্রাকচারটা কি? ভারতের বয়স লিঙ্গ পিরামিড। দেখো, আমাদের যদি বয়স লিঙ্গ পিরামিড এই বিষয়টাকে দেখি, তাহলে আমাদের প্রতি 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যাকে বলা হয় লিঙ্গ অনুপাত। আমরা যদি দেখি আমাদের দেশে বর্তমানে এইখানে বলা আছে 2011 সালের সুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হলো 943 জন। তাহলে 943 জন, তাহলে 1000 জন ছেলে পিছু নারীর সংখ্যা কতটা? 943 জন। তাহলে এটা ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী, এটা হচ্ছে এজ সেক্স স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে 2011 সালে জনগণনা অনুযায়ী নারীর সংখ্যা কত? তাহলে 1000 জন ছেলে পিছু মেয়ের সংখ্যা কত? 943 জন, এটা বলতে হবে। কোথায় ছেলের সংখ্যা, কোথায় মেয়ের সংখ্যা বেশি? সেটা হচ্ছে কেরালা, 1084 জন। ঠিক আছে? কেরালাতে মেয়ের সংখ্যা বেশি, কিন্তু হরিয়ানাতে মেয়ের সংখ্যা অনেকটাই কম, দেখো 879 জন। তাহলে 879, এটা হচ্ছে হরিয়ানার গার্লসের সংখ্যা, প্রতি 1000 জন পিছু 879 এত পপুলেশন রয়েছে, গার্লস চাইল্ড রয়েছে। এই যে এখানটায় তোমরা দেখে নিতে পারো এজ স্ট্রাকচার সম্পর্কে দেওয়া আছে, তাই না? এই এজ স্ট্রাকচারটা কিরকম? যে এখানে থাকবে ডিপেন্ডেবল পপুলেশন, অর্থাৎ ছোট বাচ্চা, তারপরে দেখবে এখানটায় হচ্ছে বৃদ্ধরা, আর এখানে হচ্ছে ইয়ং পপুলেশন। যেই দেশের এই ইয়ং পপুলেশনের সংখ্যা যত বেশি, সেই দেশ তত উন্নত হতে পারে কিন্তু। ঠিক আছে? আর আমরা আগেই আলোচনা করেছি এই অংশটাকে, অর্থাৎ শিশুদেরকে আর বয়স্কদেরকে ডিপেন্ডেবল বা নির্ভরশীল জনসংখ্যা বলা হয়। এতক্ষণ তোমরা যেগুলো দেখলে সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা সম্পর্কিত বিষয়। এর সাথে সাথে আমাদের আরো বেশ কিছু জিনিস জানতে হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এখান থেকে ছোট ছোট প্রচুর প্রশ্ন আসবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবে, বুঝতে পারবে। এখানে এমনও কিছু জিনিস নিয়ে আমরা টাচ করব যেগুলো তোমরা হয়তো এর আগে শোনোনি বা অল্প জানতে, তাহলে আজকে আরো ভালোভাবে জেনে নাও, কেমন? চলো আমরা দেখি ভারতের মানব গোষ্ঠীর ও সমাজ কাঠামো। আমরা একটু দেখি। দেখো, প্রথমেই বলি আমরা যে নৃতাত্ত্বিক কাঠামো বা এথনিক স্ট্রাকচার অফ ইন্ডিয়া বলতে বোঝায়, দেখো মানুষদেরকে আমরা কিভাবে ভাগ করব। আমরা তো সবাই ভারতীয়, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য বা বোঝানোর সুবিধার জন্য আমরা মানুষকে বিভিন্নভাবে আলাদা করি। যেমন আমরা বলি নর্থ ইন্ডিয়ান, তাই না? ওদের ফেস আলাদা, ওরা দেখতে আলাদা। সাউথ ইন্ডিয়ান একটু দেখতে আলাদা। তো কিভাবে আমরা আলাদা বলি? দেখো, আমরা সবাই এক, সবাই ভারতীয়, সেখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু যখন পাঠ্য বিষয়ে আসি, বোঝার জন্য আসি, তখন আমরা বিভিন্নভাবে আমরা আলাদা আলাদা করার চেষ্টা করি, যাতে আমরা তাদেরকে আরও ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি, তাদের সম্পর্কে আরও ভালোভাবে ডিপ নলেজ চলে আসে। তার জন্য আমরা কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করে দিয়েছি। কি কি ভাগে? দেখো, তাদের গায়ের রঙের উপরে ডিপেন্ড করে আমরা তাদেরকে ভাগ করি। এছাড়া রয়েছে চুলের গঠন কিরকম হবে তার উপরে, আচ্ছা উচ্চতা কতটা তার উপরে, মুখমণ্ডলের গঠন কিরকম, এই সমস্ত বিষয়ের উপরে আমরা কিন্তু তাদেরকে ভাগ করে থাকি। দেখে নাও, যেমন আমাদের এখানে ডক্টর বি.এস. গুহ, ইনি একজন বিখ্যাত ব্যক্তি।
যিনি কি করেছেন না 6টি প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠীতে ভাগ করেছেন। তাহলে ভারতে যত মানুষ পাওয়া যায় তাদেরকে কটি ভাগে ভাগ করেছেন? প্রাথমিকভাবে 6টি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, তাহলে দেখো 6টি ভাগ কি কি। একটা হচ্ছে নেগ্রিটো, যারা সাউথ ইন্ডিয়াতে থাকে তাদেরকে নেগ্রিটো বলা হচ্ছে। এরপরে রয়েছে প্রোটো অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, তাই না, ভূমধ্য সাগরীয় জনগোষ্ঠী। তারপরে রয়েছে পশ্চিম ব্রাকিফেসাল, নেক্সট হচ্ছে নার্ডিক। তাহলে ডক্টর বি.এস. গুহের মতে এই 6টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, 6টি ভাগে ভাগ করা হয়েছে। চলো একটু দেখি। এবারে প্রত্যেকটি ভাগ সম্পর্কে আমরা অল্প বিস্তর একটু দেখে নিই ছবি সহকারে। দেখো আমাদের ভিডিওতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ছবিকে অ্যাড করা। তাহলে তারা যারা ছবি দেখে পড়াশুনো করছো অর্থাৎ ভিডিওটি দেখছো তাদের কিন্তু বেশি মনে থাকবে, বেশি অবজারভেশন পাওয়ারটা বেড়ে যাবে। তাই আমরা কিন্তু ছবিগুলো ব্যবহার করেছি, তোমরা সঙ্গে থাকো। দেখো প্রাচীনতম আগমন, যেমন নেগ্রিটো ও প্রোটো অস্ট্রালয়েড সম্পর্কে এখানে বলেছে। প্রথমে নেগ্রিটো, তারপরে প্রোটো অস্ট্রালয়েড। প্রথমে কি বলেছে? নেগ্রিটো। নেগ্রিটো কারা? দেখো যারা সাউথ ইন্ডিয়া থেকে এসছে, সরি আফ্রিকা থেকে যারা এসছে সাউথ ইন্ডিয়াতে তাদের বলা হয় নেগ্রিটো। ভারতের প্রাচীনতম অধিবাসী, আফ্রিকা থেকে আগমন হয়েছে। গায়ের রং এদের কালো, চুল কোকড়া ধরনের হবে, নাক একটু চ্যাপ্টা হবে, উচ্চতা কম হবে, যেমন কেরালা, তাই না, এই সমস্ত জায়গা থেকে। তাহলে আফ্রিকা থেকে এসছে এরা, তাই না। এদের গায়ের রং কিরকম হবে? কালো হবে, চুল কোকড়ানো হবে, নাক একটু চ্যাপ্টাও হতে পারে, উচ্চতা একটু কম হবে। তাহলে এদেরকে কি বলা হচ্ছে? নেগ্রিটো। তাহলে মোটামুটি একটা ছবি দেওয়া হয়েছে, এদেরকে বলা হচ্ছে নেগ্রিটো। ঠিক আছে, বলে রাখি এরা কিন্তু প্রাচীন অধিবাসী। ঠিক আছে, ভারতের প্রাচীন অধিবাসী। নেক্সট প্রোটো অস্ট্রালয়েড, এরা ফিলিস্তিন অঞ্চল থেকে আগমন করে, ভারতের বৃহৎ অংশে বিস্তার লাভ করে। আচ্ছা এদের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? যেমন বাদামি থেকে কালো রং, কোকড়ানো চুল, পুরু ঠোঁট। উদাহরণ হিসেবে বলা যায় সাঁওতাল, মুন্ডা, যেমন ঝাড়খণ্ড বা উড়িষ্যাতে এদের দেখতে পাওয়া যায়। তাহলে এরা এই যে ফিলিস্তিন থেকে এরা কিন্তু চলে এসছে, এরা বিশেষ করে ঝাড়খণ্ড উড়িষ্যাতে এদের দেখতে পাওয়া যায়। কেমন? তাহলে এই দুটো ভাগ হয়ে গেল। এবারে পরের দুটো ভাগে চলে আসি, যেমন মঙ্গোলয়েড ও ভূমধ্য সাগরীয়। মঙ্গোলয়েড সম্পর্কে কি বলেছে? চীন ও মঙ্গোলিয়া থেকে পাহাড়ি পথে ভারতে এরা প্রবেশ করে, তাই না। এদের দেখতে তোমাদের আশেপাশে যারা পাহাড়ি অঞ্চলে থাকে বন্ধু, তাদেরকে তোমরা কিন্তু উদাহরণ হিসাবে নিতে পারো। তাহলে তাদের মনে করা হয় যে তারা মঙ্গোলয়েড শ্রেণীর। আচ্ছা তাদের কিরকম হবে? মুখ চ্যাপ্টা হবে, সরু চোখ, গায়ের রং হলুদাভ। আচ্ছা উদাহরণ হিসাবে বলা যায় নাগা, খাসি, গারো, যারা অসম ও মেঘালয় অঞ্চলের আশেপাশে থাকে তারা কিন্তু মঙ্গোলয়েড শ্রেণীর। আচ্ছা নেক্সট আরেকটা বলা হয়েছে ভূমধ্য সাগরীয়। ভূমধ্য সাগরীয় দেখো, যেমন দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে আগমন করে এরা। এদের বৈশিষ্ট্য কি? মুখ লম্বা হবে, মাঝারি উচ্চতা হবে। উদাহরণ ভারতের অনেক জনগোষ্ঠীকে এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তাহলে এদের বৈশিষ্ট্য কি হবে? মুখটা লম্বা হবে, মাঝারি উচ্চতার হবে, যেমন এই রকম ধরনের। ঠিক আছে, নেক্সট লাস্ট যে দুটো অংশ রয়েছে বা ভাগ রয়েছে সেটা হচ্ছে পশ্চিম ব্রাকিফেসাল। এদের মাথা হবে প্রশস্ত, যেমন গুজরাট, মহারাষ্ট্র অঞ্চলে এরা বসবাস করে। এছাড়া লাস্ট রয়েছে নার্ডিক, যেমন সব শেষ আগমনকারী, মনে করা হয় যে এরাই সব থেকে শেষে ভারতে আগমন করেছে। এদের বৈশিষ্ট্য কি হবে? উজ্জ্বল গায়ের রং হবে, লম্বা দেহ হবে। উদাহরণ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জনগোষ্ঠী এর অংশভুক্ত, তাই না। তাহলে এরা কিন্তু একদম শেষের দিকে এসছে, এদেরকে কি বলা হচ্ছে? নার্ডিক। দেখো তাহলে পরে আমাদের 6টা ভাগ রয়েছে, আমরা একে একে করে 6টা ভাগ দেখালাম। তোমরা ভিডিওটিকে পজ করো, তোমরা চাইলে পরে নোট করতে পারো। ঠিক আছে, এই অংশগুলোকে একটু বারবার দেখে নাও যাতে তোমাদের পরবর্তীতে অসুবিধে না হয়। তোমাদের অসুবিধে যাতে না হয় তার জন্য আমি এখানে কি করেছি না সমস্ত গোষ্ঠীগুলোকে একটা অংশে তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধেই না হয় একটা চার্টের মধ্যে। যেমন নেগ্রিটো, প্রোটো অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, ভূমধ্য সাগরীয়, পশ্চিম ব্রাকিফেসাল, তারপরে হচ্ছে নার্ডিক। তাহলে নিশ্চয়ই তোমাদের এর পরে আর কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট এবারে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সামাজিক কাঠামো, জাতিভেদ প্রথার উত্থান। ঠিক আছে, তাহলে জাতিভেদ প্রথার উত্থান সম্পর্কে আমরা একটু দেখে নিই।
আমাদের সমাজে দেখো 4 শ্রেণীর আমাদের বর্ণ রয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তোমরা ছোটবেলা থেকে দেখে এসছো, তাই না? দেখো আজকে একটা কনসেপ্ট তোমাদের আমি ক্লিয়ার করে দেব। সেটা কি? এই যে কাস্ট সিস্টেম, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা ইন জেনারেল যেটা মনে করি, ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় যারা আর্মি বা ডিফেন্স লাইনে থাকে, যেমন রাজা, সেনাপতি, এরা ক্ষত্রিয় হয়। তারপরে বৈশ্য যারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, আর শূদ্র যারা কৃষিকাজ বা কাজকর্মগুলো করে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে শূদ্র। দেখো এই বর্ণ ব্যবস্থাটা কিন্তু এরকম নয়। আমরা এখন কি করেছি, ব্রাহ্মণের ছেলে বা মেয়ে সে ব্রাহ্মণ হবে, তাই না? ক্ষত্রিয়ের ছেলে মেয়ে ক্ষত্রিয় হবে। অর্থাৎ আমরা কি করেছি না, রক্তের সম্পর্কে সেটাকে সম্পর্কিত করে দিয়েছি। বাবা ব্রাহ্মণ, তাহলে ছেলেও ব্রাহ্মণ হবে, তার ছেলেও ব্রাহ্মণ হবে, কিন্তু সেটা নয়। আসলটা হচ্ছে যে ব্রাহ্মণ কাদের বলা হয়? ব্রহ্ম জ্ঞান সম্পন্ন, অর্থাৎ যারা বেদ চর্চা করত, যারা পড়াশোনার সঙ্গে সঙ্গে যুক্ত, যারা জ্ঞানের পাঠের সাথে যুক্ত, তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। ঠিক আছে? তার মানে যারা আজকে তোমরা যারা পড়াশুনো করছো, তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রাহ্মণ, কারণ তারা পড়াশোনার সঙ্গে যুক্ত। তাহলে এটা নয়, কিন্তু কাজের ভিত্তিতে ভাগ ছিল, কাজের ভিত্তিতে ভাগ করা ছিল। যারা রাজ্যকে বা দেশকে প্রতিরক্ষার কাজে যুক্ত ছিল, তাদেরকে বলা হতো ক্ষত্রিয়। আজকে যারা প্রতিরক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত, তারা নিজেদেরকে ক্ষত্রিয় বলতে পারে। ঠিক আছে? বৈশ্য যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা বৈশ্য। তারপরে শূদ্র যারা কৃষিকাজ বা ছুতার বা জেলে যারা যে সমস্ত কাজগুলো করছে, যারা সবাইকে রক্ষণাবেক্ষণ করছে, তাদের পরিচর্যা করছে, তারা হচ্ছে শূদ্র। তাহলে এখানে কিন্তু কেউ ছোট বা বড় নয়, এখানে বিভিন্ন কাজের ভেদে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো ওর জন্য এখানে কিন্তু শ্রেণীটাকে ভাগ করা হয়েছে। কেউ উঁচু বর্ণের বা নিচু বর্ণের সেখানে কোনো কথাই নেই, সবাই সমান। ঠিক আছে? তাহলে আমরা 4টা বর্ণ দেখলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর হচ্ছে শূদ্র। আচ্ছা, এবারে একটু ভালোভাবে আমরা দেখি। দেখো আমরা পড়তে পড়তে এমন জায়গায় চলে এসেছি যেখানে আলোচনা করা হয়েছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সামাজিক অর্থনৈতিক পিছিয়ে পড়া অংশ, অর্থাৎ ওবিসি। দেখো তপশিলি জাতি কোনটা? যেটা এসসি বা শিডিউল কাস্ট, এরা যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়েছে, যারা সমাজে সেইভাবে জায়গা পায়নি বা দেওয়া হয়নি, তাদেরকে কিন্তু বলা হচ্ছে এসসি বা শিডিউল কাস্ট। কিন্তু যারা তপশালী উপজাতি কাদের বলছে? যারা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন জনগোষ্ঠী, যেমন সাঁওতাল, ভিল, এই সমস্ত জনজাতিকে বলা হয় তপশিলি উপজাতি। ঠিক আছে? আচ্ছা, ওবিসি মানে হচ্ছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, যেমন এসসি এসটি বাদ দিয়ে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে বলা হয় ওবিসি। ঠিক আছে? তাহলে এসসি এসটি বাদ দিয়ে যারা পিছিয়ে পড়ে আছে, তাদেরকে বলা হয় ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। একটু দেখে নিই আমরা। যেমন দেখে নাও, তপশিলি জাতি সম্পর্কে আরেকটু আমরা বুঝে নিই। যাদের তপশিলি জাতি বা শিডিউল কাস্ট হলো সেই সমস্ত অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের দীর্ঘদিন ধরে সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এরা ঐতিহাসিকভাবে বঞ্চনা, নিপীড়ন ও অস্পৃশ্যতার শিকার হয়েছে, তাদেরকে বলা হয় এসসি। তাহলে বৈশিষ্ট্য কি? সামাজিকভাবে এরা পিছিয়ে পড়ে থাকে বা শিক্ষাগত ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল, পূর্বে অস্পৃশ্য হিসাবে বিবেচিত হতো, যেমন দলিত সম্প্রদায়। তাহলে একটা সময় ছিল এরা মূল ধারার থেকে পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে আজকে কিন্তু অনেকটাই তারা এগিয়ে, তাই না? এখন কিন্তু তারা মূল স্রোতে অনেকটাই চলে এসেছে। তাই এই যে জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু অনেক সময় বঞ্চনার শিকার হতে হয়েছিল, নিপীড়নের শিকার হতে হয়েছিল, অনেক ক্ষেত্রে কিন্তু অস্পৃশ্যতারও শিকার হতে হয়েছিল। কিন্তু এখনো দেশের মধ্যে কোনো কোনো জায়গায় কিন্তু এই প্রথাগুলো এখনো অল্প বিস্তর দেখতে পাওয়া যায়, অনেক কমে গেছে, কিন্তু তবুও এখনো কিন্তু রয়েছে। ঠিক আছে? যেটা থাকা একেবারেই বাঞ্ছনীয় নয়। নেক্সট চলে আসি, আমাদের 2011 সালের সেন্সাস অনুযায়ী আমাদের টোটাল যে জনসংখ্যা, সেটা হচ্ছে 16% এসসি রয়েছে। এটা কিন্তু 2011 সালের জনসংখ্যা অনুযায়ী, জনগণনা অনুযায়ী।
তাহলে 16.6% এসসি। আচ্ছা, গ্রামে আর শহরে, গ্রামে 18.5% এসসি রয়েছে, শহরে রয়েছে 12.6%। ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখে নিই, প্রায় সব রাজ্যে এসসি আছে, তবে কিছু অঞ্চলে নেই, যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, এগুলো জায়গায় কিন্তু এসসি নেই। দেখো, সরকারি একটা অনুমান তো রয়েছে, কিন্তু বর্তমানে যেহেতু পরিযান বা মাইগ্রেশনটা এতটাই বেশি হচ্ছে, এর ফলে আমরা একেবারেই বলতে পারি না যে কোনো জায়গা একেবারেই তারা একেবারেই নেই, সেটা আমরা বলতে পারি না। সে অবশ্যই থাকবে, তাই না? চলো, কিন্তু কম আছে এটাই বলতে পারি। নেক্সট দেখো, 2011 সালের সেন্সাস অনুযায়ী এসটি রয়েছে 8.6% দেশের মধ্যে, তাই না? যেমন মধ্য ভারতে রয়েছে, দক্ষিণ ভারতে রয়েছে, ঝাড়খণ্ড, অসম, উত্তর পূর্ব ভারতে এখানে রয়েছে এসটি। তাহলে 8.6%। তাহলে সংখ্যাগুলো মনে রাখবে। তাহলে আমরা প্রথমে কত বললাম? এখানে 16.6%, এখানে কত বলছি? 8.6%। কি কি রয়েছে? যেমন উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারতে কিছু অংশে, তাই না? যেমন ঝাড়খণ্ড, অসম, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে এসটি পপুলেশন রয়েছে। আমরা এর ঠিক পরেই চলে আসি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ওবিসি নিয়ে, যারা সমাজের পিছিয়ে পড়ে আছে, যেমন আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস। যেমন এসসি ও এসটির পরে যে সমস্ত সমাজের মধ্যে সামাজিক বা শিক্ষাগত দিক থেকে যারা পিছিয়ে আছে, তাদেরকে আমরা ওবিসির মধ্যে ধরি। দেখো, সামাজিকভাবে নিম্ন অবস্থান, শিক্ষার সুযোগ কম, অর্থনৈতিকভাবে দারিদ্র বা দুর্বল, অনেক ক্ষেত্রে কৃষক বা কারিগরি শ্রেণীকে এর মধ্যে ধরা হয়, তাই না? আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে এদেরকে ধরা হয়। আমরা দেখে নিই মন্ডল কমিশন 1980 সালে ওবিসি কত রয়েছে? 52%। তাহলে প্রথমে এটা দেখেছিলাম 16%, তারপর এটা 8%, ওবিসি কত রয়েছে? 52%। তাহলে মন্ডল কমিশন অনুযায়ী 1980 সালের দিকে, 1980 সালে যখন মন্ডল কমিশন করা হয়, তখন সেটা কত ছিল? 52% বলা হয়েছে ওবিসি রয়েছে। আচ্ছা, হিন্দুদের মধ্যে রয়েছে 42.8% ওবিসি, মুসলমানদের মধ্যে 39.2% ওবিসি এবং খ্রিস্টানদের মধ্যে 41.3% ওবিসি রয়েছে। আচ্ছা, সংবিধানের 340 অনুচ্ছেদ অনুযায়ী, ধারা অনুযায়ী ওবিসি শ্রেণীর উন্নতির জন্য সরকার বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন রিজার্ভেশন, শিক্ষা ও চাকরিতে সুযোগ রয়েছে। এবার চলে আসি নেক্সট স্লাইডে। দেখো, এখানটায় তোমাদের যা এতক্ষণ ধরে পড়ালাম তার একটা ছোট্ট ভাবে চার্ট তুলে দিয়েছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এটা তুলনামূলক একটা আলোচনা। যেমন এসসি কত পার্সেন্ট রয়েছে? 16% আলোচনা করেছিলাম। এসটি কতটা রয়েছে? 8.6% রয়েছে। ওবিসি কতটা রয়েছে? 52% রয়েছে। ঠিক আছে, তাহলে এটা রয়েছে। চলে আসি, দেখো সংবিধানে এবারে চলে আসবো ভাষাগত কাঠামো বা বহু ভাষার দেশ। আমাদের দেশে এতগুলো ভাষা রয়েছে, তার মধ্যে শুধুমাত্র 22টি ভাষাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে, আর ধীরে ধীরে আরও যে অন্যান্য ভাষাগুলোকে সরকার স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে। এই ভাষাগুলোর মধ্যে দেখো, আমাদের দেশের মধ্যে যে সমস্ত ভাষাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই ভাষাগুলো যেমন ধরো পশ্চিমবঙ্গে বাংলা ভাষা রয়েছে, তামিলনাড়ুতে তামিল ভাষা রয়েছে, উত্তর ভারতে হিন্দি রয়েছে, এভাবে করে অন্যান্য ভাষাগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আর বলে রাখি তোমাদেরকে, অনেক সময় চাকরির পরীক্ষায় চলে আসে যে ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে আমাদের ভারতের কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। অনেকে ইংলিশ বলে, অনেকে হিন্দি বলে, কিন্তু না, আমাদের দেশের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। ঠিক আছে, হ্যাঁ, সরকার স্বীকৃত কিছু ভাষা রয়েছে। কতগুলো? 22টি। ঠিক আছে, তাহলে চাকরির পরীক্ষায় যদি এগুলো আসে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এগুলো বলতে পারবে। চলে আসি নেক্সট স্লাইডে, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এখানে কি বলেছে? ধর্ম নিরপেক্ষতা, ধার্মিক কাঠামো দিক থেকে। তাহলে হিন্দু দেখো, এই যে সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ ভারতে হিন্দুরা সব থেকে বেশি পরিমাণে রয়েছে। তারপরে দ্বিতীয় বৃহত্তম হিসাবে ইসলাম ধর্মাবলম্বীরা রয়েছে, এবং শিখ যারা রয়েছে তারা কিন্তু পাঞ্জাবে সব থেকে বেশি তাদেরকে দেখতে পাওয়া যায়।
আমাদের ভারতের যে মানব চিত্র যদি আমরা ধরি, তাহলে কিন্তু দেখো 6টি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, তাই না? প্রাচীন ও আধুনিক কাঠামো রয়েছে, যেমন আমরা একটু আগে আলোচনা করেছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সমস্ত জিনিসগুলো। আচ্ছা, আর কি রয়েছে? 22টি স্বীকৃত ভাষা রয়েছে এবং ধর্ম নিরপেক্ষ আদর্শ রয়েছে, তাই না? আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষই কিন্তু সহাবস্থান করছে। দেখো, এতক্ষণ ধরে তোমরা যেই চ্যাপ্টারটি দেখলে সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা। তাহলে আমরা জানলাম যে ভারতের কোথায় কম জনসংখ্যা রয়েছে, বেশি জনসংখ্যা রয়েছে, কেন জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ছে, কেন জনসংখ্যা, কিভাবে আমরা জনসংখ্যাটাকে কম করতে পারবো বা স্থির করতে পারবো, ঠিক আছে? আমরা এর সাথে সাথে জানলাম ভারতের বেশ কিছু বিষয়, যেমন বর্ণ প্রথা সম্পর্কে জানলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা এটাও জানলাম যে ভারতের নৃতাত্ত্বিক দিক থেকে ভারতের মানুষগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়, তাই না? আমাদের এখানে এসটি পপুলেশন, এসসি পপুলেশন, ওবিসি পপুলেশন সম্পর্কেও কিছু জানলাম। তাহলে এত কিছু আমরা জানতে পারলাম আজকের এই ভিডিওতে। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমাদের বন্ধুদের সাথে তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে। এমনও অনেক বন্ধু রয়েছে তোমাদের যারা টিউশনে যেতে পারে না, ভালো এডুকেশন থেকে তারা বঞ্চিত রয়েছে। তোমরা যদি তাদেরকে এটা শেয়ার করে দাও, তাদের কিন্তু অনেক উপকার হবে, তাই না? এটাকেই তো বন্ধুত্ব বলছে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো থেকো। চলো, আজকে এতটুকুই, টাটা। আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো।